প্রিয় উপস্থিতি, আমাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বরাবর যেভাবে বক্তব্য দেয়, আজকে বক্তব্য দেওয়া সম্ভব নয়, কারণ এত মানুষের ফোন রিসিভ করা, কথা বলায় শক্তি নাই। এমনকি বলতে পারেন যে দুই মারিও উইক হয়ে গেছে, কথা বলা খুব কষ্ট। আমি অনুরোধ করবো যে আমাদের আশপাশের অলি গলিতে যারা আড্ডা দিচ্ছেন, চা খাচ্ছেন, সবাই একটু সামনে আসবেন। আজকের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বৈরশাসক হিটলার মুসলিনের চেয়েও ঘৃণিত স্বৈরশাসক শেখ হাসিনার পতন যে ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ ঘটিয়েছে, প্রথমে আমি সেই বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে, বিশেষ করে তারা যখন শেখ হাসিনার নির্দেশ, গুলির নির্দেশ অমান্য করে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন, তখন গণ আন্দোলন আরো ত্বরান্বিত হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যুগে যুগে কালে কালে যে সমস্ত সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, কৃষক যারা গণমানুষের মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, আপনারা দেখবেন যে ফুটপাতের হকার, আপনার সাধারণ পথচারী, সাধারণ শ্রমিক, অসংখ্য মানুষ কিন্তু ছাত্রদের পাশাপাশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মৃত্যুবরণ করা হয়েছে। তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা। বিশেষ করে আপনারা জানেন এই আন্দোলনে এখন পর্যন্ত যে তথ্য অনুযায়ী প্রায় 4 শতাধিক আমাদের ভাই এবং বোনেরা শহীদ হয়েছে। আমার ধারণা সেই সংখ্যা আরো অনেক, এবং এখনো চিকিৎসাধীন অবস্থায় অনেকে মারা যাচ্ছে। কাজে আমাদের সেই বীর শহীদদেরকে, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে সম্মান জানানোর জন্য যে যেখানে আছেন আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। তার আগে সুশৃঙ্খলভাবে আপনারা অলিগলি থেকে সামনে এসে একটু দাঁড়ান, আপনারা সোজাভাবে পরস্পর একটু সুন্দরভাবে দাঁড়ান। আমরা আমাদের এই শহীদদের স্মরণে আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আমরা 1 মিনিট নীরবতা পালন করতে চাই। করে দিবেন, এখানে অনেকে আছে টাকা পয়সা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বীর শহীদদের প্রতি, দ্বিতীয় মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করার জন্য। পাশাপাশি আমি আপনাদেরকে আজকে গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে 2-1টি কথা বলতে চাই। প্রথমত, আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল। আমরা সবসময় নামাজ আদায় করেছি, এক হচ্ছে মোনাজাত করেছি জেলখানাতেও। মোনাজাতে একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছি যে আল্লাহ, আপনি এই জাতির জন্য উত্তম ফয়সালা দিয়ে দেন, এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন। তো আপনার, আমাদের সকলের দোয়া, হয়তো কারো দোয়া আল্লাহ কবুল করেছে, তার ফলে এই ফ্যাসিস্ট শক্তির পতন ঘটানো সম্ভব হয়েছে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো, বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত 15 বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে, নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে, 14 সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে। 18 সালে এই কারচুপির নির্বাচনের সেটআপ ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ মিলিতভাবে করেছে। 24 সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই ফ্যাসিস্ট শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। এখানে সাবেক কূটনৈতিক পিনাক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এম জে আকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছে। অনেকেই বলেছিল ভারত একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে, চীন ফাইন্যান্স করছে, রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে, কাজী শেখ হাসিনাকে বোধহয় হটানো যাবে না। কিন্তু ওই যে আল্লাহ বলছে যে আল্লাহর মায়ের
দুনিয়ার বাইর। তো দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মায়ের বাংলাদেশের বাইর করে দিয়েছে। এটা কেউ কল্পনা করেছেন? এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও দাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। পরে কি হয়েছে? এখন লোকজন স্লোগান দেয় পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। কাজে আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে, আজকের এই সমাবেশ আমরা করছি কেন? আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে, সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে। আমার এই যে অফিস আলরাজি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে। তাহলে বিপিনুরের অফিস এইটা এলাকার সবাই জানে আলরাজি কমপ্লেক্সে, সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে পাড়া মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করে। আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে, টিভি চ্যানেল পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যবসায়িক শিল্প গোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। আমি সেদিন ডিবিসি পত্রিকা দেখেছি কয়েকটি ব্যাংকের ভল্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে। একটা নৈরাজ্য চলছে। কেন? আমরা এই বিপ্লব করেছি এই নৈরাজ্য দেখার জন্য। এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করিনি। কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে, এখন অফিসার হবেন, টিভি চ্যানেলের মালিক হবেন, টিভি পত্রিকা চালাবেন, পয়সাপাতি কামাবেন। একজন ব্যবসায়ীটা এখন আপনারা মালিকানা পরিবর্তন করে নেবেন। এটিকে হরিলুটের বাংলাদেশ গড়ার জন্য আমরা তো ত্যাগ স্বীকার করেছি, এত রক্ত দিয়েছি। নো, সেটা হবে না, হবে না। আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা সামরিক বাহিনীকে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পরাজিত করবেন, আপনারা সেই রূপরেখা তৈরি করুন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব। আজকে আমার বাড়িতে বরিশাল জানেন তো, নটরডি এলাকা লঞ্চ ঘাট দখল হয়ে যাচ্ছে। এইবার খাবে এক গ্রুপ খেয়াঘাট, ওইবার খাবে আরেক গ্রুপ। অলরেডি ভাগ বাটোয়ারা লুটপাট একটা শুরু হয়ে গেছে। যেতে না যেতেই কোন সরকার, রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে? আগে রাজনৈতিক দলের উৎপাদ এইভাবে বেড়ে গিয়েছে। নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে, বাড়িঘর দখল হচ্ছে। এই চলতে দেওয়া যায় না। আমি ছাত্র জনতাকে বলবো, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে যায়, বৃহৎ বিপ্লবে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ, সাংবাদিক, প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই ফ্যাসিস্ট শক্তির লেজুর ভিত্তি করেছে, গোলামি করেছে, দালালি করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে, অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্য এই সরকারের সহযোগী ছিল। র্যাব আগেই আন্তর্জাতিকভাবে একটি ডেথ স্কোয়াড বাহিনী হিসেবে পরিচিত হয়েছে। র্যাব যখন বিএনপি আমলে গঠিত হয়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে, কিন্তু আওয়ামী লীগ গত এই 15 বছরে র্যাবকে একটি খুনি গুম বাহিনীতে পরিণত করেছে, যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। র্যাবকে বিলুপ্ত করতে হবে। র্যাবের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী, গুম বাহিনী, আয়না ঘর যেন তৈরি না হয় সেই পদক্ষেপ নিতে হবে। এবং আমি আশাবাদী স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে পেয়েছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাগর সাহেব, তিনি সেটা করতে পারবেন, কিন্তু তিনি একা পারবেন না।
যদি আমরা সহযোগিতা না করি। তাই আমি আজকের এই সমাবেশে আমি আগেই বলেছি, আমি জ্বালাময়ী বক্তব্য রাখবো না, কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলতে চাই। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায়। আপনি তো আইনের লোক না, কাজী আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে, আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে। পুলিশ, আমি এটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে, ব্যর্থ হিসেবে তুলে ধরে পুলিশকে একেবারে আউট করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। গ্রাম পর্যায় পর্যন্ত, থানা পর্যায় পর্যন্ত পুলিশের যে কাঠামো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিকল্প নাই। প্রয়োজনে কিভাবে পুলিশকে যুগোপযোগী করা যায়, এই করাপ্টেড, এই মাফিয়া অফিসারদেরকে বিচারের মুখোমুখি করে সৎ সাহসী দক্ষ চৌকস অফিসারদেরকে দায়িত্ব দিয়ে পুলিশকে আগের চেয়েও অ্যাক্টিভ সক্রিয় করতে হবে এবং পুলিশকে সহযোগিতা করবে সচেতন নাগরিক, গণমাধ্যম, রাজনৈতিক দল, সুশীল সমাজ। আমরা আহ্বান জানাবো যে সরকারের কাছ থেকে দিক নির্দেশনা যাবে প্রতিটি জেলার ডিসি, এসপি, প্রতিটি থানা উপজেলার ওসি, ইউএনওরা সেখানকার রাজনৈতিক দল, নাগরিক সমাজ সকলের সাথে মত বিনিময় করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে কাজ শুরু করবে এবং বিপ্লবের পর যারা লুটপাট করছে, দখল করছে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন, আগামীতে ওরা শেখ হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট এবং দখলদার হবে। আমরা বারবার বলেছি যে এই রক্তবান ত্যাগের মধ্যে দিয়ে দখলদারদেরকে আমরা হটিয়েছি, আর যেন কোনো দখলদার তৈরি না হয়। ওই যে দেখেন মাথায় রক্ত ব্যান্ডেজ বাঁধা দাঁড়িয়ে রয়েছে, তারা মঞ্চে নেতা হতে আসে নাই, তারা বক্তৃতা দিতে আসে নাই, রক্তাক্ত অবস্থায়ও এই সমাবেশে এসেছে, কারণ তারা একটা ভালো সমাজ চায়, ভালো রাষ্ট্র চায়, দেশটা ভালো চলুক, দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুক, নাগরিক অধিকার থাকুক, এই যে তাদের প্রত্যাশা। আরো আছে কয়েকজন আমার সাথে দেখা করতেছে, গুলিবিদ্ধ হয়েছে, আমি সময় দিতে পারি নাই। আমি অনেক সাথে ব্যক্তিগতভাবেও অনেকে কথা বলতে চেয়েছেন, সেটা খারাপ থাকার ফলে সময় দিতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের এত ত্যাগ, ডেডিকেশন, আপনাদের সাথে মন ভরে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারলে, দেখা করতে পারলে ভালো লাগতো। অবশ্যই দু একদিন পরে একটু পরিপূর্ণ সুস্থ হলে আপনাদেরকে সেই সময়টা দেব। আজকে আমরা যেটা বলছিলাম, এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, ধরেন আপনি এক্সিমকো গ্রুপের মালিক সালমান কিংবা বসুন্ধরা, এই কোম্পানিগুলো তো শুধুমাত্র ওই ব্যক্তির একটা বিষয়, এখানে লক্ষ লক্ষ মানুষের কিন্তু রুটি রুজির একটা বিষয় আছে। এই যদি মাফিয়া ব্যবসায়ী শিল্প গোষ্ঠী যদি কোনো অপরাধ করে, অর্থ পাচার করে, দুর্নীতি, লুটপাট, ভূমিদস্যুতা করে, রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে। প্রয়োজনে রাষ্ট্র তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করবে, কিন্তু কোন প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার অধিকার কারণ নাই। কোন কলকারখানা, মিল, ফ্যাক্টরি ভাঙচুর করার, অগ্নিসংযোগ করার অধিকার কারণ নাই। এইটা কারা করছেন আমরা ভালো করেই জানি। আপনারা আমাদের বিপ্লবকে নস্যাৎ করার জন্য আপনারা এই কাজগুলো করছেন। তাই আমরা আপনাদেরকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মকভাবে, নিঃশর্তভাবে সহযোগিতা করে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। কালকে আমি থাকি মহানগর প্রজেক্ট রামপুরা, রাত্র 1টার দিকে শুনি রামদানিয়া দৌড়াদৌড়ি করতেছে দুই গ্রুপ। এরা কারা? এরা কোথা থেকে আসলো? মিরপুরে ডাকাত পড়ে, উত্তরা ডাকাতি হয়, তাদের জন্য উৎসব শুরু হয়েছে। শীর্ষ সন্ত্রাসীরা, দুর্ধর্ষ অপরাধীরা জেল ভেঙে পালানোর চেষ্টা করছে, জেলে সংঘাত হচ্ছে। জেল থেকে যদি অপরাধীরা বের হয়ে যায়, সমাজের কি ভালো হবে? তাই কাজে এই যে কারাগার ভেঙে বের হবে, এমন অতি বিপ্লবীদেরকে সমর্থন করা যাবে না। এই যে পাড়ায় পাড়ায় ডাকাতি করবে, মাস্তানি করবে, তাদেরকে সমর্থন করা যাবে না। তাই আপনাদেরকে এই সম্প্রীতির সমাবেশে ডেকেছি। আজকে যে সুকুমার বড়ুয়া স্যার, লতিফ মাসুম স্যার এখানে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দুইজনে আমার পুত্রতুল্য এবং আমি ব্যক্তিগতভাবে তাদের কৃতজ্ঞ। অত্যন্ত স্নেহ করেন, সবসময় দেখা হলে বুকে জড়িয়ে
ভালো পরামর্শ দেয়। আজকে সার্ক বুদ্ধিস্ট ফেডারেশনের নেতা ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতা ছিলেন, তিনি যেটা বলেছেন, আজকে তিনি এই সমাবেশে এসেছেন। তাহলে এই যে আমাদের হিন্দু ভাইদের শুনতেছি বাসা বাড়ি ব্যবসা কিছু কিছু জায়গায় হামলা হচ্ছে, আমি অন্ধভাবে বলে দিতে পারি এই হামলা বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ এই কোনো বিপ্লবীরা করে নাই। এটা স্পষ্টভাবে একটা ষড়যন্ত্র, এটা দুষ্কৃতকারীদের কাজ। তারা আমাদের এই বিপ্লবকে বেহাত বিপ্লবে পরিণত করার জন্য, আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে, মৌলবাদী হিসেবে, সাম্প্রদায়িক হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে। তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম, বর্ণ, মত, পথ নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা? সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ। তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দেবেন। আজকে আপনারা জানেন গত 15 বছরে প্রায় 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। পরবর্তী রাজনৈতিক সরকার কি হবে আমরা জানি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা জনসমর্থনহীন সরকার না, জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। আমরা ছাত্র জনতা সবাই মিলে তো এই সরকারকে সমর্থন দিয়েছি। তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি, প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি, রিকনসিলিয়েশন তৈরি করা, সমাজের শান্তি স্থিতিশীলতা, তার জন্য অবশ্যই একটা সময় লাগবে। সেই সময়টা কতদিন সেটা তো আমি আপনি আন্দাজে বলে দিতে পারি না, আমরা একটা ধারণা দিতে পারি। তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা চেষ্টা করে জাতির সামনে বলবে আমাদের এই কাজগুলো করতে হয়, আমাদের এই সময়টা প্রয়োজন। সেই সময়টাকে আমরা দেব না? অবশ্যই দেব। তাদেরকে তো আমরা সমর্থন দিয়েছি। কালকে যদি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় বসে, আপনি কি মনে করেন এই পরিস্থিতির চেঞ্জ হবে? ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা আসার আগে লুটপাট, দখলদারি শুরু হয়ে গেছে। আর আপনারা ভাবছেন যে রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলে কি পরিস্থিতির উত্তরণ হবে? নির্বাচন কমিশন পুনর্গঠন, জুডিশিয়াল সিস্টেমের পুনর্গঠন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে, আদালতকে পাকিস্তান, ভারত যেভাবে শক্তিশালী করছে তার চেয়েও বেশি ক্ষমতা দিয়ে শক্তিশালী করতে হবে। আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে, নির্বাহী বিভাগ থেকে আলাদা। প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয়। কাজেই এই সুপ্রিম, আপনার উচ্চ আদালত, নিম্ন আদালতের যে নিয়োগ, তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া, যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছেন, সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ, বিচারকদেরকে কারো মুখোপেক্ষী যেন থাকতে না হয়। কাজে তার জন্য একটা সময় লাগবে। এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে, বিভ্রান্তিকর কথা বললে রাজনীতিতে, রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, জাতি বিভ্রান্ত হবে। আমরা পরিষ্কারভাবে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময়ের প্রয়োজন, তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে। আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব। কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু গত 15 বছরে যেই প্রাচীরটা জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, গুম খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল, তাদের কি হবে? ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। জার্মানিতে, নাৎসিরা, ইটালিতে এইভাবে যেভাবে নিষিদ্ধ হয়েছিল, পরিষ্কারভাবে এই ফ্যাসিস্ট শক্তি এবং তার দোসরদেরকেও নিষিদ্ধ করতে হবে। সেটা করবে আমাদের এই ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা তাদের কাছে দাবি জানাই, একই সাথে আমাদের খাতির, আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, বউ পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। বলে
তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো? তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই, তারাও চাই। প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন। ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই, সম্পর্কের ছন্দপতন যদি না করতে চান, শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত তদবির ওকালতি না করে অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এবং আমরা আজকের এই সমাবেশ থেকেই বলছি, শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয়, অনতি বিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক ছেদ করবেন। কিন্তু আমাদের কথা পরিষ্কার, আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই। আপনারা গত 15 বছরে যা করেছেন সেইটা কোনো প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না। আপনারা এই দেশে শুধু প্রাচীর শক্তিকে ক্ষমতায় থাকা না, ভিন্ন মত এবং বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুনের মতো জঘন্য ঘটনাগুলোকে আপনারা সমর্থন করেছেন। এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা খুন করেছেন। যেই কারণেই সাংবাদিককে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ার বর্ডারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় শিলংয়ে। এই কয়েক বছরেও ভারত সরকার একটা প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তার মন্ত্রী ছিল, তাকে দেশে আসতে দেয় নাই। অনেক ক্ষত আপনারা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার বাহাদুরি শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই, পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতীয় আধিপত্যবাদকেও পরাজিত করেছে। কাজে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে পিলখানা বিডিআর বিদ্রোহ, হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড, এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। প্রয়োজনে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি। আমরা এই কাজগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই। এখন কথা হচ্ছে, অনেকে মাইন্ড করবে, মন খারাপ করবে, কিন্তু কিছু কথা বলতেই হবে। গত 5-7 বছর ধরে আমরা তো রক্তাক্ত হয়েছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, কোনো কিছু পাওয়ার আশা নিয়ে লড়াই সংগ্রাম করি না। বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর। এই 53 বছরে এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, একটা গুড গভর্নেন্স বা সুশাসন, আমরা একটা সম্প্রীতি, সহনশীলতা, একটা মানবিক বাংলাদেশ আমরা দেখিনি। হাসপাতালের মর্গ থেকে শুরু করে আপনার একটা মসজিদ নির্মাণ করতে গেলে ঘুষ দিতে হয়। ঘুষ দুর্নীতি সমাজের রঙে রঙে ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিকভাবে জাতি হিসেবে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা তছনছ করে ফেলেছে। কাজে এইগুলো গোড়া থেকে ঢেলে সাজাতে হবে। তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস থাকুক কিংবা 6 মাস থাকুক, তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে। সেই সরকার যদি যেই লাউ সেই কদু হয় তাহলে কি হবে? কাজেই যেই লাউ সেই কদু মার্কা, যদু মধু মার্কা সরকার যেন না আসতে পারে, এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে। আপনার এলাকার ভালো মানুষটিকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন, তাকে সামনে দিন, তাকে সমর্থন করুন। তার মাধ্যমেই সামাজিক পরিবর্তনের মাধ্যমেই আমাদেরকে রাজনৈতিক পরিবর্তন করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক সমঝোতা ছাড়া এই দ্বিতীয় বিপ্লব সফল হবে না। সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি 3 মাস, 6 মাস, 1 বছরও থাকে, তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয়। কাজটা করতে হবে পরবর্তী সরকারকে। কাজেই পরবর্তী সরকারের এমপি মন্ত্রী কারা হবে সেটা কিন্তু আপনাদের হাতে।
আল্লাহ বলছে না দুনিয়াতে যা বালা মুসিবত সেটা আপনাদের হাতের কামাই। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, এবং এরকম একটা কথা, যে জাতি যেরকম তাকে আল্লাহ সেরকম শাসক দিয়ে শাসন করে। শেখ হাসিনা এই যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, এই পরিস্থিতির জন্য কিন্তু আমরাও দায়ী ছিলাম। কাজেই নিজেদের ভুল সূত্রে নিয়ে তওবা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। আর একটা স্লোগান দিলে আপনার সাথে সাথে ধরেন, দল নয় মত নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্বদেশ। দল নয় মত নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। জনতার অধিকার, জনতার অধিকার, আমাদের অধিকার, দেশ হবে জনতার, আমাদের অঙ্গীকার, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। আমরা এটা বলেছি, এই যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক স্লোগান, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার, এই স্লোগান 21 সালে আমরা ঠিক করেছি। গণ অধিকার পরিষদের পোস্টারে লেখা থাকে, রাষ্ট্র বিনির্মাণে অংশ নিন, গণ অধিকার পরিষদে যোগ দিন, দেশ গঠনে অংশ নিন, গণ অধিকার পরিষদে যোগ দিন। এই ছাত্র সমাজ এবং তরুণ নেতৃত্ব 2018 সালে যেই কোটা সংস্কার আন্দোলনের বীজ বপন করেছিল, সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন হয়েছে। রাষ্ট্র সংস্কার পরবর্তী এই বিপ্লবোত্তর রাষ্ট্র সংস্কারের বাংলাদেশ বিনির্মাণ করতে তারুণ্যের নতুন ধারার রাজনীতির বিকল্প নাই। তাই আমি সকল দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।